কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের দুটো ক্লাস হয়ে গেছে। তারপরে কিছু ব্যক্তিগত কারণে আমি ক্লাস নিতে পারিনি। আমাদের লাস্ট ক্লাস হয়েছিল 31 অক্টোবরে। তো চলো আজকের দিনে আমরা ক্লাস করছি। অলরেডি আমরা আজকে নভেম্বর মাসে চলে এসেছি এবং আমাদের ক্লাস আজকে যে তারিখ সেটা যে 8 তারিখ, 8 নভেম্বর আমি আবার ক্লাস নিচ্ছি। তো চলো আজকের আমাদের থার্ড ক্লাস, ক্লাস 3, 8 অক্টোবর 2025। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? দেখো, আগে আমরা কি নিয়ে আলোচনা করেছি? আগে আমরা আলোচনা করেছি স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যা নিয়ে, অর্থাৎ ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার আর ইন্টিজার নিয়ে। আজকে আমরা আলোচনা করব রেশনাল নাম্বার নিয়ে, এবং এখানে আমি ক্লাস 1, 2, 3, 4 চারটে ক্লাস লিখেছিলাম, মানে লাগবে ভেবেছিলাম। তো এখানে চারটে ক্লাস লাগবে না, এখানে লাগবে হার্ডলি দুটো ক্লাস লাগবে, অর্থাৎ থার্ড ক্লাস, ফোর্থ আর ফিফথ, এই দুটো ক্লাসে আমাদের হয়ে যাবে। ফোর্থ আর ফিফথ এই দুটো ক্লাসে আমাদের আশা করছি মূলত সংখ্যা কমপ্লিট হয়ে যাবে, বা হয়তো একটা এক্সট্রা সিক্স ক্লাসও লাগতে পারে, সেটা যাই হোক পরের কথা। তো আজকের আমরা থার্ড ক্লাসে কি শিখব, মানে দুটো ক্লাস তো হয়ে গেছে, তো আজকে আমরা থার্ড ক্লাসে কি শিখব? থার্ড ক্লাসে শিখব মূলদ সংখ্যার থিওরি। তো আজকে থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট করে নিই, তো কালকে আমরা নিউমেরিক্যাল পার্ট শুরু করব। তো চলো আমরা আজকে শুরু করি আজকের থার্ড ক্লাসের টপিক, মূলদ সংখ্যা, যাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। দেখো, যখন আমি রেশনাল নাম্বারের ডেফিনেশনটা বলবো তখন হয়তো তোমাদের একটু কনফিউশন হতে পারে। কনফিউশন কেন? তার কারণ আগে যে আমরা ইন্টিজার বা হোল নাম্বার বা ন্যাচারাল নাম্বার যে ডেফিনেশনগুলো পড়েছি, সেই সব ডেফিনেশনের থেকে এই রেশনাল নাম্বারের ডেফিনেশনটা একটু হলেও শক্ত, একটু শক্ত, কিন্তু এমন কিছু শক্ত নয় যে দাঁত ভেঙে হাতে চলে আসবে। তো দেখো, আগে ডেফিনেশনটা আমরা লিখে নিই। যেসব সংখ্যাকে পি বাই কিউ দিয়ে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ উভয়েই পূর্ণ সংখ্যা ও কিউ নট ইকুয়াল টু 0, তাদের বলে মূলদ সংখ্যা। এখন দেখো, যখন আমি বলছি যে পি বাই কিউ দিয়ে প্রকাশ করা যায়,
তার মানে যদি আমরা ধরে নিই p সমান 1 আর q সমান 2, তাহলে p বাই q সমান 1/2। প্রশ্ন এইটা যে এটা কি একটা মূলদ সংখ্যা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এটা একটা মূলদ সংখ্যা। বেশ, এবার আসি p সমান -1 আর q সমান 2, একে আমরা p বাই q দিয়ে প্রকাশ করতে পারি? হ্যাঁ পারি। তাহলে p বাই q সমান -1/2 হবে। আমরা কেন p সমান -1 নিলাম? তার কারণ দেখো, আমি আগেই বলেছি যে p আর q উভয়ই হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এবার কি বলতে পারি p সমান -1 আর q সমান -2? তার কারণ কি? p কি একটা পূর্ণ সংখ্যা? তাহলে -1 কি একটা পূর্ণ সংখ্যা? হ্যাঁ, -1 একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আর q কি একটা ইন্টিজার? হ্যাঁ, q একটা ইন্টিজার। -2 তো একটা ইন্টিজারের মধ্যেই আসে। তাহলে আমরা কি বলতে পারি না p বাই q সমান -1/-2 কেটে গেল, মাইনাস মাইনাসগুলো কেটে গেল, তাহলে কি এলো না 1/2। বেশ, তাহলে দেখো এখানে আমরা p বাই q আকারে 1 এবং 2কে বিভিন্নভাবে প্রকাশ করে তোমাদেরকে আমি দেখালাম। শুধু কি 1 আর 2? না, 1 আর 2 কেন শুধু হবে? আমরা চাইলে এরকমও তো লিখতে পারি p সমান 6 আর q সমান 3। তাহলে p বাই q সমান 6/3 মানে 3। তাহলে আমরা 3কে কি একটা মূলদ সংখ্যা বলবো? হ্যাঁ, আমরা 3কে একটা মূলদ সংখ্যা বলবো। আচ্ছা, দেখো 3কে আমরা না হয় মূলদ সংখ্যা বললাম, কিন্তু যদি আমি এবার তোমাদের এরকম করে বলি যে আচ্ছা 3 কি কেবলমাত্র এইভাবেই লেখা যায়? এইভাবে তো লেখা যায় না। 3কে তো আমরা এভাবেও লিখতে পারি p সমান 3, q সমান 1। তাহলে p বাই q সমান 3/1, তার সমান তো 3 লিখতে পারি। লিখতে পারি কি পারি না? পারি তো। আচ্ছা, p সমান 27 আর q সমান 9। তাহলে p বাই q সমান 27/9। তাহলে এটা সমানও তো 3 হচ্ছে। আমরা তো 3কে এইভাবেও লিখতে পারি। চলো আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। p সমান 8, q সমান 4। তাহলে p বাই q সমান 8/4 সমান 2। আবার দেখো p সমান 4, q সমান 2। তাহলে p বাই q সমান 4/2 সমান 2। তাহলে এখানেও 2 পাচ্ছি, এখানেও 2 পাচ্ছি, এবং 2 একটা মূলদ সংখ্যা। এইভাবে লেখার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এইটাই যে দেখো, যদি কোনো মূলদ সংখ্যাকে একাধিকভাবে প্রকাশ করা যায়, তাহলে আমরা তাকে বলি সমতুল্য মূলদ সংখ্যা। 3কে কি আমরা একাধিকভাবে প্রকাশ করতে পারছি? হ্যাঁ পারছি। 2কে কি আমরা একাধিকভাবে প্রকাশ করতে পারছি? পারছি। এরকম হাজার হাজার সমতুল্য মূলদ সংখ্যা বা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার আছে। তাহলে চলো এখানে আমরা লিখে নিই
যদি কোনো মূলদ সংখ্যাকে একাধিক ভাবে প্রকাশ করা যায় ও তাদের মান একই থাকে, তবে আমরা তাকে সমতুল্য মূলদ সংখ্যা বা ইংরেজিতে যাকে আমরা বলি, ইংরেজি নামগুলো কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। বাংলাতে লেখো সমতুল্য মূলদ সংখ্যা, কিন্তু যখন তোমরা বড় হবে তখন দেখবে এই ইংরেজি নামগুলোই কিন্তু তোমাদের কাজে লাগছে, বাংলা নামগুলো কিন্তু তোমাদের কোনো কাজে লাগছে না। তাই এই ইংরেজি নামগুলো মনে রাখো, তখন তাকে সমতুল্য মূলদ সংখ্যা বা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার বলবো। ঠিক আছে, এখন আরেকটা উদাহরণ দিই আরেকভাবে। আচ্ছা, এখানে একটা প্রসঙ্গে আসি। ভগ্নাংশের সংখ্যাকে আমরা কি মূলদ সংখ্যা বলবো? হ্যাঁ, ভগ্নাংশের এই সংখ্যাগুলোকেও আমরা মূলদ সংখ্যা বলবো। এখানে নয় 1-2 দিয়েছি, 1-3, 1-4, 5-6, 7-8, অনেক কিছু হতে পারে। তাহলে ভগ্নাংশ সংখ্যাকেও আমরা মূলদ সংখ্যা হিসাবে গণ্য করব। এখানে লিখে নাও, ভগ্নাংশ সংখ্যা, একে ইংরেজিতে বলে ফ্র্যাকশনাল নাম্বার, সংখ্যাকেও মূলদ সংখ্যা হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, এবার দেখো আমি একটা কথা এখানে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কি বলেছি? মূলদ সংখ্যাতে পি এবং কিউ উভয় কি হয়? পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যা ইংরেজি কি? ইন্টিজার। ইন্টিজার শুরু কোথা থেকে হয়? নেগেটিভ থেকে, শেষ হয় 0, তারপরে পজিটিভে। মানে ইন্টিজার আমাদের শুরু কোথা থেকে হচ্ছে? নেগেটিভ, তারপরে সংখ্যা চলছে, তারপরে 0 এলো, তারপরে পজিটিভ সংখ্যায় চলতে লাগলো। তাহলে এখন আমরা কি বলতে পারি এই যে জিরো, এই যে জিরোটা কি একটা মূলদ সংখ্যা? এসো সেটা এখন আমরা দেখি। দেখো, যদি আমরা বলি পি সমান 0 আর কিউ সমান 1, তাহলে পি বাই কিউ সমান 0/1 সমান 0। ঠিক আছে, আচ্ছা, তোমরা কি জানো শূন্যকে আবার 0 দিয়ে ভাগ করা যায় না? মানে যদি আমি বলি পি সমান 0 আর কিউ সমান 0, তাহলে পি বাই কিউ সমান কি হবে? অসংজ্ঞাত। অসংজ্ঞাত বানানটা কি করে লেখে রে বাবা? দন্ত স উময় গয় আকার গয়াকার তো, হ্যাঁ, অসংজ্ঞাত।
কেন অসংজ্ঞাত হলো? দেখো, ডিটেলে যাওয়ার দরকার নেই, জাস্ট একটা জিনিস তুমি কল্পনা করো। তোমার কাছে পি পি ধরে নাও লজেন্স, সে সংখ্যা, আর কিউ ধরে নাও বন্ধুর দল। ঠিক আছে, এবার যদি তোমাকে আমি বলি যে দেখো, লজেন্সের সংখ্যা কিছুই নেই, বন্ধুর আছে 5টা, 5টা বন্ধুর মধ্যে এবার লজেন্স ভাগ করে দাও, তখন তুমি কি বলবে? স্যার, 5টা বন্ধুর মধ্যে আমি লজেন্স ভাগ করব কি করে? লজেন্সই তো নেই। তাহলে জিনিসটা কি হয়ে গেল? শূন্য। এবার আমি তোমাকে বললাম যে লজেন্স আছে 10টা, ঠিক আছে, বন্ধু মানে কিউ মানে বন্ধুর দল এটা আছে 0। এবার আমি তোমাকে বললাম যে আচ্ছা, 10টা লজেন্স তোমার বন্ধুর দলে ভাগ করে দাও, তুমি কি বলবে? স্যার, 10টা লজেন্স আমি বন্ধুর মধ্যে কি করে ভাগ করব? বন্ধু কোথায়? ভাগ করতে হবে, ভাগ করো। স্যার, ভাগ কি করে করব? বন্ধুর সংখ্যাই তো আমার কাছে নেই, কাদের মধ্যে আমি ভাগ করব? উত্তর কি তুমি পাচ্ছ? না, উত্তর আমরা পাচ্ছি না। তাহলে কি হয়ে গেল অ্যান্সারটা? যখনই আমি বললাম যে 10টা লজেন্স বন্ধুর দলের মধ্যে ভাগ করো, যেখানে কোনো বন্ধুই নেই, শূন্য, সেখানে আমার ভাগফল হচ্ছে অসংজ্ঞাত। কেন? তার কারণ ভাগ করতে গিয়ে আমি দেখছি যে আমার ভাগ হচ্ছে না, অসংজ্ঞাত। আচ্ছা, এবার আবার দেখি। পি তো বন্ধুর দল, সরি, পি তো লজেন্সের সংখ্যা, 0 লজেন্স আছে, মানে কোনো লজেন্স নেই। এই মুহূর্তে তোমার বন্ধুর গ্রুপেও কেউ নেই, মানে বন্ধুর সংখ্যাও 0। আমি এবার বললাম নাও লজেন্স ভাগ করো। ভাগ তোমাকে করতে হবে। স্যার, ভাগ কি করে করব? কেউ তো নেই, লজেন্সও নেই, বন্ধুও নেই, আমি ভাগ কি করে করব? কি করে করব পারছো না তো? উত্তর পাচ্ছ? না, উত্তর পাচ্ছি না। তাহলে এখানেও ভাগফল হলো অসংজ্ঞাত। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল যে কেন 10/0 মানে 10/0 সমান অসংজ্ঞাত, 0/0 সমান অসংজ্ঞাত, কিন্তু 0/5 সমান 0 নয়। কারণ তোমার বন্ধুর সংখ্যা আছে, লজেন্স নাই, আমি ভাগ সেই জন্য করতে পারছি না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার দেখো যে প্রসঙ্গটা আমি আসছিলাম, পি যদি 0 যদি হয়, কিউ যদি 1 যদি হয়, তাহলে পি বাই কিউ সমান 0 হয়, এবং এই 0টাও একটা মূলদ সংখ্যা। কন্ডিশন একটাই, যে কিউকে কিন্তু 0 হওয়া যাবে না, কিউকে কিন্তু 0 হওয়া যাবে না। তাহলে এখানে কন্ডিশন কোন কি হবে? কখন 0 মূলদ সংখ্যা হচ্ছে? when কিউ নট ইকুয়াল টু 0। পি সমান 0 হতেই পারে, কিন্তু কিউ সমান কিন্তু কোনো 0 হবে না। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি কি শিখলাম এতক্ষণে। মূলদ সংখ্যার ডেফিনেশন আমরা জানলাম। মূলদ সংখ্যা কাকে আমরা বলছি? যেসব সংখ্যাকে পি বাই কিউ দিয়ে প্রকাশ করা যায়, এবং যেখানে পি এবং কিউ উভয়ই পূর্ণ সংখ্যা, এবং কিউ নট ইকুয়াল টু 0। এই কারণে বলা হয়েছে কিউ নট ইকুয়াল টু 0। কেন? কিউ যদি আমি ইকুয়াল টু 0 যদি করে দিই, তাহলে কি হবে? তাহলে 0 একটা আমরা
মূলদ সংখ্যা বলতে পারবো না। কিন্তু যদি আমরা কিউ নট ইকুয়াল টু জিরো যদি করে দিই, তাহলে আমরা জিরোকে একটা মূলদ সংখ্যা হিসাবে চিহ্নিত করতে পারবো। এই কারণে কিউ নট ইকুয়াল টু জিরো কথাটা বলা হয়। এবং সবসময় যখনই মূলদ সংখ্যার কথা ডেফিনেশন দেবে, পি এবং কিউ উভয়ই একটি পূর্ণ সংখ্যা, এটা তো বলবেই। পি এবং কিউ উভয়ই একটি পূর্ণ সংখ্যা, উভয়ই কি পূর্ণ সংখ্যা, আর কিউ নট ইকুয়াল টু জিরো এটাও তোমাদেরকে বলতে হবে। আচ্ছা, তারপরে আমরা কি জানলাম? ভগ্নাংশ সংখ্যাকেও মূলদ সংখ্যা হিসাবে গণ্য করা হয়। আবার সমতুল্য মূলদ সংখ্যা কাকে বলে? যদি কোনো মূলদ সংখ্যাকে একাধিকভাবে প্রকাশ করা যায় ও তাদের মানও যদি সমান যদি হয়, একই যদি হয়, মানটাও কি হতে হবে? একই হতে হবে, তাহলে তাকে আমরা কি বলবো? না, সমতুল্য মূলদ সংখ্যা বা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার হিসাবে গণ্য করব। আচ্ছা, জিরোটা কি? জিরো একটা হচ্ছে মূলদ সংখ্যা। কখন মূলদ সংখ্যা হবে? যখন কিউ নট ইকুয়াল টু জিরো হবে। তো দেখো, আমরা এতদূর অবধি শিখলাম, অনেক কিছুই শিখলাম। এরপরে আমরা শিখব যে যদি তোমাদের বলা হয়, আচ্ছা আমাকে বলো তো 1 এবং 5 এর মধ্যে 5টা মূলদ সংখ্যা তোমরা বার করো, কি করে করবে? যদি বলা হয় 1 এবং 2 এর মধ্যে 2টো মূলদ সংখ্যা তোমরা বার করো, কি করে করবে? তো এখন আমরা এগুলোই শিখব। তো আসো আমরা শেখার কাজটা শুরু করি। তো আমার সঙ্গে সঙ্গে সবাই লেখো, দুটি প্রদত্ত সংখ্যার মধ্যে এক বা একাধিক মূলদ সংখ্যা স্থাপন। যাকে ইংরেজিতে আমরা কি লিখতে পারি? টু ইনসার্ট ওয়ান অর more rational numbers in between two given numbers. দেখো, যদি বলা হয় একটি মূলদ সংখ্যা স্থাপন করতে, যদি তোমাদেরকে বলে দুটি সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা স্থাপন, তাহলে তোমরা কি করে করবে? দেখো, আমরা তো বললামই যে দুটি মূলদ সংখ্যার মধ্যে একটিও হতে পারে, একাধিকও হতে পারে। ব্যাপারটা একটা জিনিস ভেবে দেখো, 1 আর 2 এর মাঝে তোমরা কোনো পূর্ণ মানে ন্যাচারাল নাম্বার তোমরা পাবে না। পাচ্ছ কি? কারণ 1-এর উপরে 2 হয়। কিন্তু আমি তোমাদের একটু আগে কি দেখালাম, যে ভগ্নাংশ সংখ্যাও ভগ্নাংশ সংখ্যাও কি হতে পারে? না, একটা
মূলদ সংখ্যা হতে পারে। তো এবার যদি তোমরা যদি বলো যে স্যার 1.5 এটা কি একটা মূলদ সংখ্যা? আমি বলবো হ্যাঁ, 1.5 একটা মূলদ সংখ্যা। কিন্তু যদি আমি বলি যে আচ্ছা স্যার এই 1.5টা আমি মানে আপনি বার করলেন কি করে? 1.5টা আপনি বার করলেন কি করে? তা আমি কি করে বলবো? 2+1 করো, একে 2 দিয়ে ভাগ করো, তাহলেই বেরিয়ে যাবে। মানে 2+1 কত হয়? 3 হয়। আর একে 2 দিয়ে ভাগ করলে কি আসবে? 1.5 অর্থাৎ 1.5 আসবে। তাহলে এইভাবে আমরা মূলদ সংখ্যা বার করতে পারি যদি বলে একটা মূলদ সংখ্যা। কিন্তু যদি একাধিক বলে, অর্থাৎ ধরো 1.6, 1.7, 1.8, 1.2, 1.3 এগুলো তো একটা মূলদ সংখ্যা। তাহলে যদি বলে 5টা মূলদ সংখ্যা বার করো, পরপর 5টা, তখন কি করে করবে? 1, 2, 3 নহে তোমরা সহজে বলে ফেলবে। কিন্তু যদি এরকম থাকে 60 আর 70-এর মাঝখানে 5টা মূলদ সংখ্যা পরপর লেখো, তখন তোমরা কি করে করবে? পরপর লিখতে হবে, কিন্তু তখন তোমরা কিন্তু অত সহজে পারবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা সূত্র আছে। তো কি সূত্র সেগুলো আমরা এবার এক এক করে নোট করি। তো এসো, যদি দুটি সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যার কথা বলে থাকে, সেখানে আমরা কি করব? a প্লাস বি বাই 2। এ কি আর বি কি? এ একটি ও বি এরা হচ্ছে প্রদত্ত সংখ্যা। তো এবার যেমন এক্সাম্পল হিসেবে যেটা একটু আগেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি বলি 1 ও 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা বলো, তখন তোমরা কি বলবে? 1+2/2 অর্থাৎ 3/2 অর্থাৎ 1.5 হচ্ছে আমার একটা মূলদ সংখ্যা। এক্সাম্পল নাম্বার 2, 3 ও 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে কি? যদি যদি তোমরা বলো স্যার আমরা 1.5 কেন বলবো, আমরা 1 বলবো না, 1 তোমরা বলতেই, মানে সরি 1.5 কেন, আমরা 1.1 বলবো। হ্যাঁ, 1.1 তোমরা বলতেই পারো, কিন্তু সবসময় যেটা চাওয়া হয় কোনটা? মাঝখানের মূলদ সংখ্যাটা চাওয়া হয়। সবসময় কোনটা চাওয়া হয়? মাঝখানের মূলদ সংখ্যা। তখন তোমাদের এছাড়া কোনো উপায় নেই। মানে 3 আর 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা কত? 3.1 হতেই পারে, না হওয়া কিছু নয়। কিন্তু যদি তোমাদের মানে যেটা বলা হচ্ছে যে মাঝখানের মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা যেটা হচ্ছে মাঝখানে, মাঝেরটা, তখন তোমরা কি করবে? 3+5/2 অর্থাৎ 7/2 মানে 3.5। ঠিক আছে? এরপর যদি তোমাদের এরকম বলা হয় -2 ও
1 আর 2 এর মধ্যে একটা মূলদ সংখ্যা বার করো, তখন তোমরা কি বলবে? যেটা মাঝখানের হবে। দেখো, -2 প্লাস 1 আর 2 বাই 2 সমান কি হবে? -4 প্লাস 1 বাই 2 সমান -3 বাই 2 2 মানে -2 ইন্টু 1 এর 2 সমান হচ্ছে -3 এর 4। ঠিক আছে, তো এই ছিল আমাদের দুটি রাশির মধ্যে বা দুটি প্রদত্ত সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা বার করার পদ্ধতি। এবার যদি বলা হয় যে একাধিক মূলদ সংখ্যা বার করো, তখন তোমরা কি করবে? মানে পরপর মূলদ সংখ্যাগুলো পরপর হতে হবে, পরপর একাধিক মূলদ সংখ্যাগুলো বার করো, তখন তোমরা কি করবে? দেখো, দুটি প্রদত্ত সংখ্যার মাঝে একাধিক মূলদ সংখ্যা প্রতিস্থাপন। এটা তোমরা কি করে করবে? কিচ্ছু নাই, জাস্ট তোমাদের এখানে একটা জিনিস চিন্তা করতে হবে। কি? দুটো সংখ্যা দেওয়া আছে এ এবং বি, দুটো সংখ্যা দেওয়া আছে এ ও বি। ঠিক আছে, এবার ধরো তোমাকে বলা হয়েছে এ এবং বি এর মাঝে এনটি মূলদ সংখ্যা প্রতিস্থাপন করো। তাহলে তোমাদের কাজ কি হবে? ফার্স্ট কাজ যেটা হবে, ডি বার করা। ডিটা কি? কমন ডিফারেন্স। এটার সমান কি? বি মাইনাস এ বাই এন প্লাস 1। ব্যাস এইটুকু করলেই কিন্তু 70% কাজ শেষ। এরপর যখন তোমাদের এবার বলা হবে যে ক্রমানুযায়ী এবার তোমরা লেখো, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2টা কি হবে? ফার্স্ট মূলদ সংখ্যা এ প্লাস ডি, সেকেন্ড মূলদ সংখ্যা এ প্লাস 2d, যদি বলা হয় থার্ড মূলদ সংখ্যা কত? এ প্লাস 3d, যদি বলা হয় ফোর্থ মূলদ সংখ্যা কত? এ প্লাস 4d, এরকম করে করে এগিয়ে যাবে। তাহলে একটা এক্সাম্পল আমরা নিই। এক্সাম্পল ধরে নাও 1 থেকে 4-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা প্রতিস্থাপন করো। তাহলে কি করবে? ফার্স্ট আমাদের কাজ কি হবে? ডি সমান বি মাইনাস এ বাই এন প্লাস 1।
বি কত আছে 4, 1, এন কত আছে 5 প্লাস 1, তাহলে কত হচ্ছে 3, আর এখানে কত হচ্ছে 6, মানে 1/2। তাহলে এবার আমাদের নেক্সট স্টেপ কি হবে? এ কত আছে 1 আছে, এ কত আছে 1, ডি কত 1/2, তাহলে ফার্স্ট মূলদ সংখ্যা 1 প্লাস ডি, সেকেন্ড মূলদ সংখ্যা 1 প্লাস 2d, থার্ড মূলদ সংখ্যা 1 প্লাস 3d, ফোর্থ মূলদ সংখ্যা 1 প্লাস 4d, ফিফথ মূলদ সংখ্যা 1 প্লাস 5d। তাহলে কত হচ্ছে এটা 3/2, এটা কত হচ্ছে 2, এটা কত হচ্ছে 3/2, 2, 4, 5, 5/2, এটা কত হচ্ছে 3, এটা কত হচ্ছে 7/2। তাহলে আমরা পেয়ে গেলাম 1 থেকে কত ছিল আমাদের 5-এর মধ্যে পরপর 5টা মূলদ সংখ্যা। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের। এরপর আমরা শিখব কি মূলদ সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন। এটা করার জন্য আমি একটু বিশ্রাম নিই, একটু জল টল খেয়ে নিই, তারপরে আমরা আসছি সংখ্যা রেখায় স্থাপন। এই আমি গেলাম, আর একটু পরেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আমি চলে আসব। বন্ধুরা, আমি আবার চলে এসেছি। আশা করি তোমাদের বেশি সময় একদম নষ্ট করিনি। যাই হোক, চলো এবার আমরা যে জায়গাটা শিখব বললাম সেটা হচ্ছে যে মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন। জিনিসটা কি চলো আমরা শিখি। তাহলে হেডিংটা আমরা দিয়ে নিই, মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন। ধরো এরকম একটা রেখা আছে, যে রেখাতে এইখানে আছে -1, এখানে আছে এক মিনিট, এখানে আছে -3, এখানে আছে -2, এখানে আছে -1, এখানে আছে 0, এখানে আছে +1, এখানে আছে +2, এখানে আছে +3। ঠিক আছে? এবার যদি এরকম কোনো মূলদ সংখ্যা তোমাকে বলা হয় -2.5, তুমি কোথায় লিখবে? মানে এই সংখ্যা রেখার কোন জায়গাতে থাকবে? তুমি কোথায় বলবে? -2 আর -3, মানে এদের মাঝখানটায় থাকবে। এখানে কে থাকবে? -2.5। আচ্ছা, 1.1 কোন জায়গায় থাকবে? এই জায়গাটাতেই থাকবে, কাছাকাছি জায়গা, একের কাছেই তো থাকবে না? আচ্ছা, 2.5 কোথায় থাকবে? 2 এর পর এই জায়গাতে 2.5 থাকবে। তো এটাই হচ্ছে কি না, এটাই হচ্ছে আমার মূলদ সংখ্যা রেখাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন। তো আশা করি বোঝা গেল। তো এই পার্টটা আমাদের এবার শেষ হলো। আচ্ছা, আবার একটা উদাহরণ দিই।
যদি বলা হয় 3/4 এটা কোথায় থাকবে, এটা বোঝার জন্য আমরা কি করব? 3/4 কোথায় থাকবে? দেখো আমরা প্রথমে ভাগ করব। তাহলে কত হচ্ছে? 4 7 28, 8 পর 9 10, তারপর 4 5 20। তাহলে 0.75। তার মানে আমরা কি বলতে পারি? একের কাছাকাছি একটা জায়গায় 0.75 বা 3/4 থাকবে। যদি এরকম হয়, বলো তো 5/2 কোথায় থাকবে? কিছুই না, প্রথমে ভাগ করে নাও। 2 2 4, 1 5, 0। তাহলে 2.5, 2.5 কোথায় থাকবে? এই যে এইখানটাই থাকবে। এটাকে আমরা কি বলতে পারি? 5/2। ঠিক আছে, এরপর আমরা নেক্সট যে জায়গাটা যাব সেটা হলো যে মূলদ সংখ্যাগুলোকে দশমিকে প্রকাশ। দেখো একটু আগেই আমরা করে এলাম, এখানেই করে এলাম না? মূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করে করতে হয়, শিখেই তো এলাম। তো যদি আমি তোমাদেরকে বলি যে আচ্ছা 1/2কে দশমিকে প্রকাশ করো, তোমরা কি বলবে? 1/2কে দশমিকে প্রকাশ করতে হবে, তাহলে 1 লিখি, এখানে 0 দেব এবং 10, তাহলে 0.5। 1/2কে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে দশমিকে 0.5। আচ্ছা ধরো 10কে কিভাবে লিখতে পারি দশমিকে? এখানে আমরা 0 দেব, 1 10, তাহলে 0.1। এভাবে আমরা 1/10কে লিখতে পারি। তাহলে দেখো, যখন আমরা দেখছি যে এই আমাদের ভাগশেষে কিছুই থাকছে না, যখন আমরা দেখছি যে ভাগশেষে কিছুই থাকছে না এবং দশমিকে একটা সংখ্যাকে প্রকাশ করা হচ্ছে, সেই রকম দশমিক সংখ্যাকে আমরা বলবো সসীম। তাহলে সসীম কাকে বলবো? যে দশমিক ভগ্নাংশগুলি সসীম হয় তাদের কোনো ভাগশেষ থাকে না। এরপরে আসছি অসীমে। অসীম কি কি দেখি। দেখো আমরা যদি 1/3 দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসছে? মানে 1/3কেই দশমিকে প্রকাশ করতে বলি, তাহলে দেখো 3কে 1 দিয়ে ভাগ করলাম, মানে সরি 1কে 3 দিয়ে ভাগ করলাম, 3 3 9, 10, আবার 0, 3, 9, আবার 3, 9, আবার 3, 9, আবার 3। তাহলে দেখো এরকম করে করে কিন্তু 3 3 3 3 3 3 হয়ে চলেই যাচ্ছে, এর কোনো শেষই নেই। তাহলে 1/3 সমান কত, এটা আমরা কি করে লিখব? তুমি যদি বলো স্যার 1/3 সমান আমি 0.3 0.3 0.3 লিখলাম, নেক্সট আরেকজন বলবে স্যার 3টে কেন পয়েন্ট, মানে 3টে কেন 3 লিখবো, আমি তো 0.3 0.3 0.3 4টেও লিখতে পারি। নেক্সট তখন আরেকজন স্টুডেন্ট বলবে স্যার 4টে কেন, আরেকটা লিখবো। তাহলে কোথায় শেষ? এর কোনো শেষ নেই। তাহলে যখনই 1/3কে এই দশমিকে প্রকাশ করতে হবে, তখন আমরা এরকম করে লিখব না, আমরা লিখব 0.3, এই মাথায় একটা ফুটকি, অথবা
0.3 মাথায় এরকম একটা বার দেব। তার মানেই বুঝিয়ে যাবে যে পরবর্তী যে সংখ্যাগুলো আছে সেই পরবর্তী সংখ্যাগুলোও সব হচ্ছে 3। ঠিক আছে, আবার একটা এক্সাম্পল দিই, দেখো 1/6। 1/6কে যদি আমি দশমিকে প্রকাশ করতে চাই তাহলে কি হয়, দেখো 6 × 6, বেশ কোনো অসুবিধা নাই, 6 আর 4 10, 0, 6 6 36, 4 আবার 6 আসছে 36, আবার 6 আসছে 36, আবার 4 আসছে, তাহলে আবার কি লিখবো আমরা, না 6 লিখবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখতে এটাই পাচ্ছি যে প্রথমে 1 লেখার পর থেকে এখানে সমস্ত সংখ্যাগুলোই কিন্তু 6। তাহলে যখন একটা সংখ্যা বারবার ধরে আসছে তখন আমি আর এগোবো না, আমি তখন বলবো যে দেখো ভাই 1/6 মানে হলো 0.16 উপরে একটা বার। মানে যে সংখ্যাটা বারবার ধরে পুনরাবৃত্ত হচ্ছে তাকেই আমরা মানে সেই সংখ্যার মাথাতেই আমরা বার বা একটা ফুটকি আমরা দেব। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের অসীম। এবার এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে সংখ্যাটা, এই যে পুরো সংখ্যাটা, একেই বলা হচ্ছে আবৃত অসীম দশমিক। আবৃত অসীম দশমিক বা আবৃত সংখ্যা। কি দিয়ে আবৃত হচ্ছে, না এই বারটা দিয়ে আবৃত হচ্ছে। কি দিয়ে আবৃত হচ্ছে, না এই ফুটকিটা দিয়ে আবৃত হচ্ছে। তাহলে আশা করি আবৃত অসীম সংখ্যা কাকে বলে তোমরা বুঝতে পারলে, আর সসীম দশমিক সংখ্যা কাকে বলে সেটাও তোমরা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার একটা কথা আমি বলি, যখন আমরা হোল নাম্বার, ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার পড়েছিলাম সেখানে একটা বৈশিষ্ট্য আমরা লিখেছিলাম। কি লিখেছিলাম, যে এই যে হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার বা ইন্টিজার, এরা ঘন সন্নিবেশিত নয়। কেন ঘন সন্নিবেশিত নয়, তার কারণটাও কি বলেছিলাম, না একের পর আমরা কি লিখছি, না 2 লিখছি, 2-এর পর কি 3 লিখছি, না 3 লিখছি। তাহলে এই 1 আর 2-এর মাঝখানে যে সংখ্যাগুলো রয়েছে, এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ইগনোর করছি, কিন্তু মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু সেগুলো ইগনোর করছি না। তাহলে মূলদ সংখ্যার একটা বৈশিষ্ট্য জেনে রাখো, মূলদ সংখ্যা কিন্তু ঘন সন্নিবেশিত হয়। কেন, তার কারণ 1 আর 2-এর মাঝে হাজার হাজার মূলদ সংখ্যা আমি কাউন্ট করতে পারি। 1 আর 10-এর মাঝে প্রচুর মূলদ সংখ্যা আছে, সেগুলো আমরা কাউন্ট করতে পারি। কিন্তু ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার বা হোল নাম্বারের ক্ষেত্রে কিন্তু 1 আর 2-এর মাঝে কোনো সংখ্যা আমরা গণ্য করি না। এই কারণে বলা হয় কি, না মূলদ সংখ্যা ঘন সন্নিবেশিত হয়ে থাকে। তাহলে এই একটা লাইন তোমরা লিখে নাও আমার সঙ্গে সঙ্গে, আর তার সঙ্গে সঙ্গে আমরা এই ক্লাসটাও শেষ করব। মূলদ সংখ্যা খার শ্রেণী ঘন সন্নিবেশিত হয়। তাহলে আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি। কালকের ক্লাসে আমরা কি করব, না এই মূলদ সংখ্যার উপরই কিছু এক্সাম্পল বা এক্সারসাইজ আমরা করব, এবং করার পর আমরা এই মূলদ সংখ্যার চ্যাপ্টারটা শেষ করব। তাহলে তোমাদের কাজ কি হবে, ফার্স্ট যে চ্যাপ্টার ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস দেখে থার্ড ক্লাসটা ভালো করে দেখা,
প্রপার নোটস তৈরি করা, নোটস তো আমি সব করেই দিয়েছি, আমার সঙ্গে সঙ্গেই আশা করি সবাই নোট করেছো। স্ক্রিনশট কিন্তু তোমরা কেউ নেবে না, স্ক্রিনশট নিয়ে যদি মনে করো পরে লিখবো, লেখা হয় না, আমি খুব ভালো করেই জানি। তো আমার সঙ্গে সঙ্গেই সবাই লিখবে, আর লেখার পর তোমরা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। আমি কালকেই আসবো, কালকে এসে আমরা এর এক্সাম্পল করব। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।